পুলিশ ফাইল। সন্তান লালন পালনে অধিকাংশ বাবা মারাই যত্নবান হন না। সন্তান যখন যা চাইবে তা দিয়ে দিলে বাবা মায়েরা তো সাময়িক স্বস্তি পান, কিন্তু কখনো ভেবে দেখেছেন যে এই চাহিদা মেটাতে মেটাতে আপনি আপনার সন্তানকে ভুল পথে চালিত করছেন না তো? আজকের এই ঘটনা ঠিক এমনই একটা বিষয় নিয়ে। ঘটনাস্থল কলকাতা রাজারহাট ওমরহাটি মোল্লাপাড়া, সাল 2015। সন্ধ্যেবেলায় ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। সাক্ষী থাকে এলাকার লোকজন। কে কে আপনি? বড়বাবু কোথায়? আমি খুন করেছি, সারেন্ডার করব। কেই ব্যক্তি? এটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যে সে কাউকে খুন করে নিজেকে সারেন্ডার করতে এসেছে। কিন্তু সে কাকে খুন করলো আর কেনই বা করলো? এই খুনের পেছনে রহস্য বা কার্যকারণটাই কি ছিল? এই খুনের বীজ কি পোতা হয়েছিল তাৎক্ষণিক কোনো কারণে, নাকি অনেক আগে একটু একটু করে অবচেতনেই খুনি মনে মনে এই খুনের পরিকল্পনা করেছিল? আজকের এই পর্বটি মন দিয়ে দেখুন। সন্তানের অতিরিক্ত আবদার বায়না মেনে নিলে তার ভবিষ্যৎ কি হয়। বছর 14-15 আগে কলকাতা রাজারহাটের ওমরহাটি মোল্লাপাড়ায় দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল জালালউদ্দিন মোল্লার। কি করছিস? ধরিস না। আরে বাবা, হাত কেটে যাবে। আরে পারবো। রেখে দে, আমি করে দেবো। আরে পারবো। তোর তো হাত কেটে যাবে। আরে কাটবো। আরে রাগ না। আমি দেখো না, ভাই আমাকে কিচ্ছু ধরতে দিচ্ছে না। আমি ওর তো হাত কেটে যাবে, তাই তো ধরতে দিচ্ছি না। ওটা রেখে দে তো বেটা, হাত কেটে যাবে। তুই যা, অন্য কিছু কর, যা। না, আমি এটাই করবো। উফ, ভাইয়াকে কেন বিরক্ত করছিস? যা, ওদিকে গিয়ে খেল, যা। আমি খেলবো না। আচ্ছা, মুশকিলে পড়ে গেল তো। নজরুল বেটা, আমি যা তো, কিছু একটা দিয়ে দে, যা। উফ। আপু, কি এনেছো? এনে তোর জন্য লজেন্স এনেছি, খা। আর শোন, ভাইজানকেও লজেন্সটা দিবি। হ্যাঁ না। আমি না, আমাকে আমাকে এক গ্লাস পানি দাও। বাইরে খুব রোদ উঠেছে, বুঝলে? আসছি। হ্যাঁ, দাও, দাও, দাও। ওটা কিসের প্যাকেট গো? এটা নজরুলের জন্য একটা প্যান্ট কিনে নিয়ে আসলাম। হ্যাঁ, ওর প্যান্টটা তো ছিঁড়ে গেছে, তাই। বাবা, আমার জন্য প্যান্ট এনেছো? হ্যাঁ, দাও। আমার? আরে তোর তো প্যান্ট ভালো আছে, তোর ভাইজানের প্যান্ট ছিঁড়ে গেছে, তাই কিনে আনলাম। না, আমারও চাই প্যান্ট। আমারও ও বাবা, বলছি তো কিনে এনে দেবো পরে। পরে না, আমার এখানে চাই। দাদাকে এখন কিনে দিচ্ছে, আমাকেও কিনে দাও। আরে আপু তো বললো পরে কিনে দেবে বেটা, রাগ করিস না। আমার এক্ষুনি চাই, আমার এক্ষুনি চাই। আরে বাবা, কাঁদিস না, আমি কিনে নিয়ে আসবো। ঠিক আছে, আমি কিনে নিয়ে আসছি। আমার বড় মুশকিলে পড়া গেল এর ছেলেকে নিয়ে। একটু আগে এই ঘুড়ি নিয়ে কত ঝামেলা করলো, আবার এখন ওটা নিয়ে। ঠিক আছে বাবা, আমি তোকে বাজার থেকে প্যান্ট কিনে এনে দেবো। আমার এক্ষুনি আচ্ছা আপু, রোদে পুড়ে এক্ষুনি
বাজার থেকে ফিরলো, আবার তোর জেদের জন্য আবার বাজার যাবে? নে ভাই, এটা নে, আমার এখন লাগবে না। না আমি তোর প্যান্ট নেবো না, আমার নতুন লাগবে। হ্যাঁ ঠিক আছে, তুই কাটাকাটি করিস না। আমি তোর জন্য প্যান্ট কিনে নিয়ে আসছি। আরে বাবা, এক্ষুনি রোদে পুড়ে বাজার থেকে এলো, আবার তোর এই জেদের জন্য আবার বাজার যাবে? আচ্ছা ছেলে। দিলদার ছোটবেলা থেকে অত্যন্ত জেদি ও একগুঁয়ে প্রকৃতির ছিল, আর তার দাদা নসরুল ছিল ঠিক তার বিপরীত। সে ছিল যেমন শান্ত তেমনি কর্তব্যপরায়ণ। এইভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা বছর। নজরুল এখন কৈশোর পেরিয়ে হয়ে ওঠে 22-23 বছরের একজন যুবক, আর দিলদা শৈশব পেরিয়ে 16-17 বছরের একজন কিশোর। কিন্তু দুঃখের বিষয়, দিলদারের বাবা মা তার স্বভাব বদলানো বা তাকে শাসন করার বদলে তাকে বারবার প্রশ্রয় দিয়ে গেছে, তাই যা ফল হওয়ার তাই হয়েছে। সে বড় হওয়ার পরে শোধরানো তো দূরের কথা, দিলদার হয়ে ওঠে আরো অসভ্য, দুর্বিনীত ও রকচটা। আমি জানি না, আমার ঘড়ি চাই, ব্যাস। ঘড়ি নিয়ে কি করবি? বোকার মতো প্রশ্ন করো না তো, ঘড়ি নিয়ে কি করে? আরে তোর তো এখন ঘড়ি পড়ার বয়স নয়, তুই তোর ঘড়ি পড়ার বয়স হোক, আমি তখন তোকে ঠিক কিনে দেবো। ঘড়ি পরার বয়স না মানে? আমার 16 বছর বয়স হয়ে গেছে। তাছাড়া আমার স্কুলের প্রত্যেকেই ঘড়ি পরে আসে, আমারও ঘড়ি চাই। কে স্কুলে ঘড়ি পড়ে যায়? কেউ যায় না। কেন শুধু শুধু মিথ্যে কথা বলছিস? এই তুই চুপ কর। আব্বু, আব্বু, হ্যাঁ, আমার ঘড়ি চাই। আমি আমার ঘড়ি চাই। ঠিক আছে কিনে দেবো। কিনে দেবো না, আমার এক্ষুনি চাই। সব সময় এক্ষুনি এক্ষুনি, যখনই মনে হবে তখনই চাই, তাই না? হ্যাঁ চাই, আমার ঘড়ি চাই। আমার ঘড়ি নেই বলে আমার বন্ধুরা আমাকে কত হ্যাটা করে, তুমি জানো? তা অমন বন্ধুদের সাথে মিশিস কেন যারা ওই সামান্য ঘড়ির জন্য তোকে হ্যাটা করে? আমি কাদের সাথে মিশবো আর কাদের সাথে মিশবো না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তাহলে ঘড়ি কিনে দেওয়া আর না দেওয়াটাও আমাদের ব্যাপার। আমি কি তোর কাছে ঘড়ি চেয়েছি যে তুই এত কথা বলছিস? আব্বুর কাছে চেয়েছি, আর আব্বু আমাকে সেটা কিনে দেবে। কিনে দেবে তো আব্বু? কত টাকার ঘড়ি? ভালো ঘড়ি কম করে 700 টাকা। কি বলছিস? একটা ঘড়ির দাম 700 টাকা? হ্যাঁ 700 টাকা তো সিম্পল, মানে পাতি ঘড়ি হয়। অত টাকা তো আমার কাছে নেই। জানি, আমার বেলায় তো তোমাদের কাছে কোনো টাকাই থাকে না, অথচ ভাইজানকে কোনো কিছু কিনে দেওয়ার সময়ই তোমাদের কাছে টাকা চলে আসে। কি আজে বাজে কথা বলছিস? আমি কি কিছু জানি না ভেবেছিস? তুই কি জানিস? কি জানিস তুই? বল কি জানিস? বল তুই কি জানিস? বন্ধ কর। না আব্বু, তুমি আজ আমাকে বলতে দাও যে ও আমার সম্বন্ধে কি জানে। তুই বল, বল তুই কি জানিস? আমি শুনি আজকে তোর মুখ থেকে, বল। ছাড় না বাবা, দুটোতে কেন ঝগড়া করছিস? ঠিক আছে, আমি তোকে সামনের সপ্তাহে 700 টাকা দিয়ে দেবো, তুই তোর পছন্দ মতো ঘড়ি কিনে নিস। ও, তার মানে এখন কিনে দিতে পারবে না, তাই তো? না। ঠিক আছে, তবে আমিও একটা কথা বলে রাখছি, আজকের পর থেকে আমি আর স্কুলে যাব না। যেদিন তোমরা আমাকে ঘড়ি কিনে দেবে সেদিন থেকে যাব। আচ্ছা জেদি ছেলে তো। যাস না স্কুলে, এই কটা দিনকে রাত থেকে কোনোদিন স্কুলে যেতে হবে না। পড়াশোনা করে যদি এই হাল হয় তুই ঘরেই থাক। আচ্ছা আব্বু, ওই ধানের বীজ কেনার জন্য যে টাকাটা সরিয়ে রেখেছিলাম, ও সেখান থেকে ওকে 700 টাকা দিয়ে দাও না। কিন্তু ওটা তো হিসেবের টাকা। ও তুমি চিন্তা করো না, বাকি টাকাতে বীজ হয়ে যাবে। আর যদি দরকার পড়ে তাহলে মহাজনের কাছ থেকে টাকাটা ধার করা যাবে। তুমি বরং একটা কাজ করো, ওকে টাকাটা দিয়ে দাও। তোকে আর দুটো রুটি দিবে না? না মেম, আমার আর রুটি লাগবে না। তুমি বরং আমাকে একটু সবজি দাও। দিচ্ছি। আমাকে একটু সবজি দাও। রুটি? না, আমার রুটি লাগবে না। বলছি কি আব্বু, আমার একটা কথা ছিল। কি কথা বল। আমার 5000 টাকা লাগবে। 5000 টাকা দিতে পারবে কিনা বলো? না, কি করবি সেটা বলবি তো। কি হলো, চুপ করে আছিস কেন? বল। কিছু আজে বাজে কাজ করছিস না তো? আজে বাজে আবার কি কাজ করতে যাবো? তাহলে এত টাকা তোর কিসের প্রয়োজন বলে ফেল। আমি একটা মোবাইল ফোন দেখেছি, কিনবো। মোবাইল ফোন? মোবাইল ফোন করে কি করবি? হ্যাঁ, ঘরে তো একটা ফোন আছে। সেটা তো ঘরের ফোন, আমার নিজস্ব একটা ফোন চাই।
যেটা হবে শুধু আমার। ওর আবার ফোনের কি দরকার? তোর যদি কাউকে ফোন করার দরকার থাকে তুই ঘরের ফোনটা থেকেই তো ফোনটা করতে পারিস। তুই বুঝবি না ভাইজান, এখন সাদা কালো ফোনের যুগ চলে গেছে, বাজারে নতুন রঙিন ফোন এসছে, আর আমার সেই ফোনই চাই। কিছুদিন আগে তুই ঘড়ি চাইলি, এখন আবার ফোন? কিছুদিন আগে ঘড়ি কিনে দিয়ে তো 4 মাস হয়ে গেছে। সে যাই হোক, এখন তোকে মোবাইল দেওয়া যাবে না। আগে তুই পড়াশোনাটা শেষ কর, তারপরে মোবাইল নিবি। হ্যাঁ, নজরুল ঠিকই বলেছে। তাছাড়া এখন আমার কাছে কোনো টাকাও নেই। ও, তার মানে মোবাইল ফোন কিনে দিতে পারবে না? না। একটা কিছু চাইলেই সালা পাওয়া যায় না, মনে হয় যেন বানের জন্য এসে এসছি। তোমাদের যখন টাকা পয়সা এতই অভাব, ঠিক আছে, তোমাদের কাছে আমি আর থাকবো না, রাখ, আর খাবোই না, রাখ। এই বেটা শোন, দিলদার বেটা যাস না, খেয়ে যা বেটা। একটা সাইকেল চেয়েছি, তাও দিতে পারে না। হ্যাঁ, তাও দিতে পারে না। কি করছিস বেটা? একটা সাইকেল চেয়েছি। কি করছিস? হ্যাঁ, তোর আব্বু তো বলেছে তোকে কিনে দেবে, কেন এমন করছিস? এই শোনো, যা কিছু চাই দিচ্ছি, দেবো না, আর ভাইয়া যখন যা চায় তখনই তাকে সাথে সাথে দিয়ে দাও। আরে তোর আব্বুর কাছে এখন টাকা পয়সা নেই, পেলে তো তোকে কিনে দেবে বলেছে। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা কর। আমি কিছু বুঝতে চাই না, আমার কালকেই টাকাটা লাগবে, কথাটা মাথায় রেখো। হায় আল্লাহ, সুবুদ্ধি দাও ছেলেটা, আর পাশে না। আজ আবার কি নিয়ে শুরু করলো? ওর এবার সাইকেল চাই, কতদিন বায়না করে করে মোবাইলটা কিনলো, আবার এখন বলে আমাকে সাইকেল কিনে দাও। সাইকেল? হ্যাঁ, ওর নাকি পায়ে হেঁটে যেতে অসুবিধা হচ্ছে, স্কুলে যেতে, বন্ধুদের আছে, ওকেও কিনে দিতে হবে। সত্যি ও না এখনো মানে ছোটই আছে, তাহলে যা যা দেখবে তাই ওর পছন্দ হয়ে যায়। তুমি দেখো, ও একটু বড় হোক, দেখবে সব ঠিক হয়ে যাবে। কবে যে বড় হবে কে জানে বাবা, 17 বছর বয়স হলো, আবার কবে বড় হবে, কবে বুঝবে? কেঁদো না আম্মি, আসলে ওর কাঁধে তো এখনো কাজের চাপ পড়েনি। একটু কাজের চাপ পড়লে আর নিজে রোজগার করলে দেখবে টাকার মর্মটা ঠিক বুঝবে। তাই যেন হয়, তাই যেন হয় আল্লাহ, নইলে যে ওর কপালে খুব দুঃখ আছে। যা চাই তা পাই, এটা ছিল জালালউদ্দিনের ছোট ছেলে দিলদারের জীবনের একমাত্র লক্ষ্য। দাদা নজরুল যা পাবে তাকেও সেটা পেতেই হবে, যেন তেন প্রকারণ। তা সেই পাওনা বা চাহিদাটা তার সময়োপযোগী হোক বা না হোক, দিলদারকে সেটা পেতেই হবে। আর একদিন ঠিক এমনই একটা ঘটনা ঘটলো। আমার শাদির জন্য মেয়ে খোঁজো। তুই শাদি করবি? হ্যাঁ, আমিও শাদি করব, আমার জন্য লড়কি পছন্দ করো। এখন তুই অনেক ছোট, তোর এখনো শাদির বয়স হয়নি। এই তোমরা খালি ছোট ছোট করো কেন বলো তো? আমি ভাইজানের থেকে কোন অংশে কম? এমন কি কাজ আছে যা ভাইজান করতে পারে অথচ আমি করতে পারি না? কি সব বলছিস? তোর এখনো 18 বছর হয়নি আর তুই শাদি করবি? তুই যদি শাদি করতে পারিস তাহলে আমি কেন পারবো না? শাদি করা অত সহজ কথা নয় রে বেটা। শাদি করলে ঘাড়ে অনেক দায়িত্ব এসে পড়ে, তা তুই সামলাতে পারবি? হ্যাঁ হ্যাঁ, সব পারবো। না পারবি না, একটা কাজের কথা বারবার বলতে হয় তোকে। এখনো বাচ্চাদের মতো বায়না করে যাস, তুই নিজেকেই সামলাতে পারিস না, কি করে শাদি করে তুই বিবিকে সামলাবি বলতো? কি করে কি করবো সেসব আমার উপর ছেড়ে দাও, তোমাদেরকে ও ব্যাপারে কোনো মাথা ঘামাতে হবে না। পরের বাড়ির একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। বাহ বাবা বাবা, তোমাদের তো দেখছি আমার প্রতি এতটুকুও ভরসা নেই। তবে বলে রাখছি, ভাইজানের যদি শাদি হয় তবে আমাকেও শাদি করাতে হবে, বুঝেছো তোমরা? কি গো, জেগে আছো? একটা কথা বলবো? বলো। কদিন ধরেই একটা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে জানো। তুমি দিলদারের ভবিষ্যতের কথা বলছো তো? ছেলেটা যে এত জেদি কেন কে জানে বাবা, একটুও তস হয় না, এক্ষুনি তো এক্ষুনি চাই। সেই ছোটবেলা থেকে এক অভ্যেস, একটুও বদলালো না। আর না পেলে?
রাগ করে খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয়। ঘরের এটা ওটা সব ছুঁড়ে ভেঙে ফেলে। এখন আমি আর পারি না। আমার তো বয়স হয়েছে নাকি, ওর ছেলে মানুষই আর সহ্য হয় না। কবে যে বড় হবে কে জানে। ভাইজানকে দেখেও শেখে না। সে নজরুলকে দেখো, এই বয়স থেকে তোমার সঙ্গে খেতে সমস্ত কাজকর্ম সামলাচ্ছে। আর দুই ছেলে আমার দুই রকমের। একজন দিনরাত খেটে কি করে সংসারে দুটো পয়সা আসে তার চেষ্টা করছে, আরেকজন হচ্ছে নবাবজাদা। আজ এটা কাল এটা এসব বলে হাজার বাহানা করে টাকা শ্রাদ্ধ করছে। অনেক অনেক হয়েছে। এবার আমাদেরকে না কড়া হাতে সামলাতে হবে, বুঝেছো? শোনো, দিলদার যতই বলুক আমরা কিন্তু ওর শাদি দেবো না। এটা কিন্তু আমার শেষ কথা। দেখি ও তারপর কি করে। আমি ও যখন শাদি করতে চাইছে তখন তুমি ওর শাদিও দিয়ে দাও। তোর কি মাথা খারাপ হয়েছে? তুমি আমার কথা শোনো আব্বু, তুমি আমার সাথে সাথে ওর শাদিটাও দিয়ে দাও, দেখবে কোনো অসুবিধা হবে না। না হলে কখন যে আবার কি উল্টা সিধা করে বসবে। হ্যাঁ গো, নজরুল বেটা বরং ঠিকই বলেছে। তুমি বরং ও শাদির ব্যবস্থা করো, যা হবে তখন পরেই দেখা যাবে। হ্যাঁ, এখন তো অন্তত ঝামেলাটা মেটুক। আর রোজকার অশান্তির ভালো লাগছে না। ঠিক আছে, তোমরা যখন বলছো তখন লোকজনকে বলে ওর শাদির জন্য মেয়ে দেখতে বলছি। ছোটবেলা থেকে সন্তান মানুষ করতে গিয়ে বাবা মায়েরা যদি শাসন না করেন, তাহলে তার পরিণতি যে কি ভয়ঙ্কর ঘটতে পারে, আজকের এই ঘটনা সেই উদ্দেশ্যেই আপনাদেরকে দেখানো। যাই হোক, এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন যে দিলদার যখন যা চেয়েছে তখনই তার সেই দাবিটা মেটানো হয়েছে। এর পরের বায়নাটা আরো ভয়ঙ্কর। বড় ভাই বিয়ে করতে চেয়েছে বলে ছোট ভাইকেও বিয়ে করতে হবে, তাই সেই দাবিটা মেটাতে তাদের বাবা মা একসাথে দুই ছেলেরই বিয়ে দেয়। যখন নজরুলের বয়স 30 আর দিলদারের বয়স 23, তখন তারা দুজনে একসাথেই সন্তানের বাবা হয়ে যায়। আমরা বসে বসে এখানে আমরা খেলি, এখানে ভালো করে বসি। এই দেখ, গাড়িটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ, এই দেখ, এটা দেখ, এটা পছন্দ, এটা পছন্দ তো? পিজিট এটা পছন্দ তো? কোনটা নিবি? এটা নিবি না এটা নিবি? কিছু খাবে? না, আমি এখন কিছু খাবো না। এই ব্যাগটা বলছি আমার কিছু টাকা লাগবে। তোমার আবার টাকা কি হবে? বারে, তোমায় যে বললাম আমার কিছু টাকা লাগবে, মেয়ের জন্য কিছু নয়া জামা কাপড় কিনতে হবে। টাকা টাকা করে মাথা খারাপ করো না তো। মানে এবছর ফসল ভালো হয়নি, তার উপরে সেরকম দামও পাচ্ছি না। ফসলের দাম মেটাবো কি করে বুঝতে পারছি না। তার উপরে ও অরবিন্দ, একটু বোঝার চেষ্টা করো, সময়টা আমাদের ভালো যাচ্ছে না। যা টাকা ইনকাম করছি তা মহাজনের ধার মেটাতেই চলে যাচ্ছে। সংসার চালাবো কি করে বুঝতে পারছি না। আচ্ছা, তোমার আব্বু কি সংসারের সমস্ত দায়ভার তোমার উপরই দিয়েছে আর দিলদারের কোনো দায় নেই? আমার চোখে তো সবই পড়ে। দিলদার তার বিবিকে নতুন নতুন শাড়ি আর চুড়ি এনে দেয়। আচ্ছা, ও অবুঝ বলে কি আমাকেও অবুঝ হতে হবে? ভাইজান, দিলদার, আয় আয়, ভেতরে আয়। তুই আবার এলি, কি ব্যাপার? কেন, ভাইয়ের ঘরে কি এমনি আসতে নেই বুঝি? না না, দূর পাগলা, হায় আয়, বস বস বস। না, আমার বসার সময় নেই, আমাকে এক্ষুনি আমার কাজে বেরোতে হবে। আর তুই এক কাজ কর, তোকে আব্বু যে টাকাগুলো দিয়েছিল তুই আমাকে সে টাকাগুলো দে তো। আর শুনলাম আব্বু নাকি তোকে টাকাগুলো ওই মহাজনকে দেওয়ার জন্য দিয়েছিল। আমি তো ওই পথেই যাচ্ছি, তাই ভাবলাম যাওয়ার পথে টাকাগুলো দিয়ে দেবো। তোর খাটনি কমিয়ে দিলাম, কিন্তু আবার সবার মতো বলিস না যে ভাই স্বার্থপর। তাড়াতাড়ি কর, টাকাগুলো দে আমায়। পারবিন, এই তোমাকে যে ওই আলমারির মধ্যে জামা কাপড়ে ভাজে যে টাকাটা রাখতে দিয়েছিলাম, ওগুলো ওকে দিয়ে দাও। সবটা? হ্যাঁ, সবটাই। মহাজনকে তো সবটাই দিতে হবে। দাও দাও, তাড়াতাড়ি দাও, ওর দেরি হয়ে যাচ্ছে। কি হয়েছে নাকি? তুই কি বলতে যাচ্ছিস? কি হয়েছে দাঁড়া, দেখাচ্ছি। আম্মি, আব্বু, এইদিকে এসো। কি হয়েছে নাকি? এত চাঁদাচ্ছিস কেন? আই দিল্লা, কি হয়েছে? আরে আমাকে কি বলছো? ভাইজানকে বোঝাও। আমাকে কি বোঝাবে? বোঝানো উচিত তো তোকে। তোর খামখেয়ালি বোনার জন্যই তো যত সমস্যা। খামখেয়ালি পোনা মানে কি বলতে চাইছেন ভাইজান? কথাটা তো ওদের মধ্যে হচ্ছে, তার মধ্যে তুমি কেন ঢুকছো? আমার শহরকে আমার সামনে অপমান করবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখবো? অপমান? অপমান বোধ থাকলে না ও এমনটা করতো না। আর আমি কি করেছি যার জন্য তখন থেকে বকবক করছিস? তুই কি করেছিস আমাকে বলতে হবে?
তুই জানিস না তুই কি করেছিস? আরে এত রাগ করছিস কেন বেটা? কি করেছে সেটা তো বলবি। হ্যাঁ, তোর ভাই এমন কি করেছে যে তুই ওর উপর এত রেগে গেছিস? তুমি সেদিনকে যে আমাকে টাকাটা মহাজনকে দেওয়ার জন্য দিয়েছিলে, ভাই এসে আমাকে বললো টাকাটা আমাকে দে, আমি যাচ্ছি মহাজনকে দিয়ে আসবো। আজ পর্যন্ত মহাজনকে টাকাটা দিয়ে আসেনি। হায় আল্লাহ, দিলদার! না মানে সেদিন মহাজনের ওইদিকে যাবো বলেই আমি ভাইজানের কাছে টাকাটা নিয়ে গেছিলাম একটা কাজে ফেসে যাওয়ার জন্য, আর ওইদিকে যাওয়া হয়নি, তাই টাকাটা দেওয়া হয়নি। আজকালের মধ্যে ওইদিকে যাবো আর টাকাটাও দিয়ে দেবো, আর এতটুকুর জন্য ভাইজান ঝামেলা পাকাচ্ছে। এটা এতটুকু? তুই যে টাকাটা দিয়ে আসিস নি সে কথাটা আমাকে জানিয়েছিলি? কি আমি কি করবো না করবো সেটা তো জানিয়ে করবো নাকি? হ্যাঁ, আমাকে জানিয়ে করতে হবে, কারণ কাজটা যদি আমাদের চাষবাস নিয়ে হয়। জানিস মহাজন তোর জন্য কতগুলো আমাকে কথা শুনিয়েছিল। এই টাকাটা আমাকে দে, আমি যে মহাজনকে আজই দিয়ে আসবো। হ্যাঁ, ওকে দিয়ে দে। আচ্ছা আমি তো দিয়ে দেবো বললাম, এসব নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না, আমি দিয়ে দেবো। তোকে টাকাটা আমাকে দিতে অসুবিধে কোথায়? তুই আমাকে টাকাটা দে, আমি দেবো। ওর হাব ভাব দেখে বুঝতে পারছো না ও টাকাটা দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ তোমার শহর টাকাটা খরচা করে ফেলেছে। ভাবি যা তা বলবে না কিন্তু। যাতা কথা? তাহলে এখনো কেন টাকাটা দিতে পারছো না? আমি তো বললাম যে আমি নিচে গিয়ে টাকাটা দিয়ে আসবো। তোকে আমার বিশ্বাস নেই, তুই টাকাটা আমাকে দে। আর তোর কাছে টাকাটা থাকলে তুই ওকে দিয়ে দে না। কেন এরকম করছিস? বাহ বুবা, তোমরা আমাকে এত অবিশ্বাস করে জানলে আমি এই টাকার দায়িত্ব নিতামই না। তুমি যদি ঠিক সময় মহাজনকে টাকাগুলো দিয়ে দিতে না, তাহলে আজ বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই উঠতো না। ভাবি এইবার কিন্তু আমাদের মধ্যে ঢুকছো। এত কথা বলার দরকার নেই। এবার থেকে মহাজনকে টাকা দেওয়া নেওয়ার দায়িত্ব তুই নিবি, আমি আর এর মধ্যে মাথা ঘামাবো না। আর দেখুন মিয়া, এই যা জমি, এতে আমি আপনাকে 1,20,000-এর বেশি কিছুতেই দিতে পারবো না। 1,20,000? এত কম? হ্যাঁ মিয়া। কিন্তু 1,20,000 আমি এটা 1,50,000-এর কমে কিছুতেই বেচতে পারবো না। আরে মিয়া, তাও তো আমি আপনাকে বেশি দিচ্ছি। হ্যাঁ? না হলে জমির যা হাল, এতে তো আপনাকে এর চেয়ে বেশি কেউ দেবে না। না দেয় না দেবে, আমি জমি বেচবো না তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে লাস্ট 1,40,000 দেবো, তার চাইতে 1 পয়সা বেশি নয়। আরে এত ভাবছেন কি? এর জন্য আপনাকে এর থেকে বেশি দাম কেউ দেবে না, এ কথা আমি জোর গলায় হলপ করে বলতে পারি। 1,40,000 ঠিক আছে, আমি আপনাকে ওই 1,40,000-এই বেচবো। হ্যাঁ গো, বেটারা বাড়িতে নেই? না, দুজনের কেউই বাড়ি নেই। কেন? ওই যে খালপাড়ের জমিটা বেচে দেবো ঠিক করেছি, পাকাপাকি কথাবার্তাও হয়ে গেছে। সে কি, জমি বিক্রি করে দেবে? কেন? কারণ ওই জমিতে ভালো ফসল হচ্ছে না, তাছাড়া তোমার বেটারা বলছিল যে ওদের টাকার দরকার, তাই। নজরুল বেটা কোথায় বলেছে? সে তো টাকা চেয়েছে দিলদার বেটা। হ্যাঁ, এই বড় বেটাকে না দিয়ে এই ছোট বেটাকে একা দেবো, তা হবে না। তাই ঠিক করেছি যে ওই খালের জমিটা বিক্রি করে আমি ওই দুজনকে টাকা সমান ভাগে ভাগ করে দেবো। ও, তার জমিটা কত টাকায় বিক্রি করছো? 1,40,000। আর শোনো, বেটারা বাড়ি ফিরলে ওকে আমার কাছে পাঠিয়ে দেবে। আব্বু, আমাদের ডেকেছিলে? শোন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটা বলার জন্যই তোদের ডেকেছি। কি সিদ্ধান্ত? আরে ওই যে আমাদের খালপাড়ের যে জমিটা আছে, ওটা আমি বেচে দেবো ঠিক করেছি। একটা লোকের সাথে কথাবার্তা পাকা হয়েছে, দরদামও ঠিক হয়েছে। জমি বেচে দেবে? কেন? তুই তো সেদিন আমার কাছ থেকে টাকা চেয়েছিলিস, তুই বলেছিলিস না যে তোর 50,000 টাকা দরকার? হ্যাঁ, সে তো টাকা দরকার। তা আমি এতগুলো টাকা কোথায় পাবো? তাই তাই ঠিক করেছি জমিটা বেচে দিই। তাছাড়া গত কয়েক বছর ওই জমিটাতে ভালো ফসলও হচ্ছে না। তা বেশ ভালোই করেছো। কি বলছিস কি তুই? আব্বু, শুধু শুধু কেন জমিটা বেচতে গেলে?
ওটাই তো আমাদের শেষ সম্বল ছিল বলো। শেষ বয়সে তোমাদের চলবে কি করে বলো? আর আমাদেরও তো সেরকম টাকার প্রয়োজন নেই। আরে তোর দরকার নেই তো কি হয়েছে, আমার তো দরকার আছে। তা আব্বু ওই জমিটা কতই বেচলে? 1,40,000। আরে মাত্র 1,40,000? মাত্র বলছিস কি রে? 1,40,000 পাওয়া গেছে, এটাই তো আমাদের কাছে ভালো খবর। আমি ভাবতেই পারিনি যে ওই লোকটা 1,40,000 রাজি হবে। তবে তোমরা যাই বলো, লোকটা কিন্তু আব্বুকে ঠকিয়েছে। ওই জমির দাম অত কম হতে পারে না। তা তোর কি মনে হয় কত পাওয়া উচিত? কত পাওয়া উচিত সেটা বলতে পারবো না, কিন্তু ওই জমির দাম যে অত কম নয় সেটা আমি হলফ করে বলতে পারি। তো জমি সম্বন্ধে ধারণা নেই তো কেন তর্ক করছিস শুধু শুধু? কে বলেছে আমার ধারণা নেই? আমার সব জানা আছে। কচু জানা আছে, জানা থাকলে শুধু শুধু তর্ক করতিস না। আর তোকে এর থেকে বেশি ওইটুকু জমির দাম কে বেশি দেবে? আরে দিত দিত, আমি বেচলে না এর থেকে অনেক বেশি টাকা দিত। অত সস্তা না। ও তোরা চুপ করবি? ওই লোকটাকেই আমি জমিটা বিক্রি করে দেবো, পাকা কথা হয়ে গেছে। ওই কথা জানাবার জন্যই তোদের আমি এখানে ডেকেছিলাম। আর শোন, ওই জমিটা বেচে যা টাকা হবে আমি তোদের দুজনকে সমান ভাগে ভাগ করে দেবো। না না আব্বু, ওই টাকাটা তোমার কাছেই রাখো, কখন কি বিপদ আপদ আসে বলা যায় না। কেন আব্বু টাকা রাখবে কেন? হ্যাঁ, ও যাতে আস্তে আস্তে তুই সব টাকা হাতিয়ে নিতে পারিস। কি বলছিস কি তুই? সব টাকা একা হাতানোর ধান্দা করছিস, আর আমি বলতে গেলেই দোষ। কেন ঝগড়া করছিস? বললাম তো ওই জমি বেচে দিয়ে আমি তোদের দুজনকে সমানভাবে টাকাটা ভাগ করে দেবো, যাতে তোরা আমাকে পরে কিছু বলতে না পারিস। আব্বু বলছিলাম কি, এটাই আমার শেষ কথা। কিরে দিলদার, এই ভাঙাচোরা সাইকেল দিয়ে আর কতদিন ঘুরবি? একটা বাইকটাই কেন। হ্যাঁ ভাই, এবার একটা বাইক ফাইক কেন। আরে কেনার শখ তো ছিল, কিন্তু টাকা কোথায় বল? কেন? শুনলাম তোর আব্বু তুই খালপাড়ে যে জমিটা ছিল সেটা তো বেচে দিয়েছে রে। আর হ্যাঁ, বেচে দিয়ে টাকাটা তো তোদের দু ভাইকে ভাগও করে দিয়েছে শুনলাম। হ্যাঁ তা তোরা ঠিকই শুনেছিস, কিন্তু জায়গাটা বিক্রি করে যে টাকাটা পেয়েছি তাতে বাইক কেনা যাবে না রে। কি বলছিস ভাই? এই 4 লাখ টাকার মধ্যে ঘর সারিয়ে ভাই বাইক কিনা তো মামুলি, ভাই আমি বলে গাড়ি কিনে ফেলতাম। 4 লাখ টাকা? মানে তোর আব্বু তোকে ওই জমি বিক্রি টাকা থেকে 4,20,000 টাকা দিয়েছে, তাই তো? এই কি যাতা বলছিস? জমিটা তো বিক্রি হয়েছে 1,40,000-এ। এই বল্টু, দিলদার কি বলে রে? আমার মনে হয় দিলদার আসল কথা কিছু জানে না। কি কথা? কি কথা জানি না আমি। না ছাড়, তোর আব্বু তোর ভাইয়া যখন তোকে এসব ব্যাপারে কিছু বলেনি, আমি শুধু শুধু তোদের মধ্যে ভাই ঝগড়া চাই না ভাই। আরে বল না কি আসল কথা, আমার জানা দরকার। না না, তোদের বাপ বেটার মধ্যে সম্পর্ক নষ্ট হবে এসব শুনলে আবার। আমার মনে হয় জায়গা বিক্রির ব্যাপারে তোরা আমার থেকে বেশি জানিস। আল্লাহর কসম, আল্লাহর কসম, বল কি কথা? বলছি তোদের ওই ধানি জমিটা যেটা তোর আব্বু তোকে বলেছে 1,40,000-এ বিক্রি হয়েছে, ওটা আসলে 8,40,000-এ বিক্রি হয়েছে, বুঝলি? কি বলছিস তুই? 8,40,000? তবে হয়তো তোর ভাইয়া তোর আব্বুকে পট্টি পরিয়ে, ঠিক আছে, তোর হাতে কম টাকা থেকে বাকি টাকা সরিয়ে ফেলেছে। তবে রে শালা, আমার সাথে বেইমানি? আব্বু, আব্বু, কোথায় তোমরা? আব্বু, এই কি হয়েছে? কি অত চেঁচাচ্ছিস কেন? কি ভেবেছো কি তোমরা? আমাকে বোকা বানাবে ভেবেছিলে? আমাকে অল্প কিছু টাকা দিয়ে বাকি টাকা সব ছেড়ে দেওয়ার মতলব ছিল তোমাদের? তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। খোলসা করে বলবি কি হয়েছে তোর? কেন তো তোর পাচ্ছিস? আরে এখন তো শুধু তল পাচ্ছি, আমার ভাগের সব টাকা না পেলে না সব বাইকে জ্বালিয়ে শেষ করে দেবো। সব টাকা মানে কোন টাকা বলছিস? 70,000 টাকা তুই পাসনি? আব্বু, ওকে ওর টাকা দাও নি? হ্যাঁ, আমি জমি বেচে তো তোদের দুজনকে সমান ভাগে ভাগ করে দিয়েছি। 70,000-এ কি হবে? আমার আরো 3.5 লাখ টাকা চাই। 3.5 লাখ? হ্যাঁ নিশা, 3.5 লাখ। আমরা জানতাম আব্বু ওই জায়গাটা 1,40,000-এ বিক্রি করেছে, মানে আমাদেরকে জানানো হয়েছিল, ভুল জানানো হয়েছিল। আব্বু ওই জায়গাটা 8,40,000-এ বিক্রি করেছে। কি 8,40,000? কি ভুলভাল বকছিস তুই?
আমি ভুলভাল বলছি? হ্যাঁ, নাকি এতদিন তোমরা আমাকে ভুলভাল বোঝাচ্ছিলে? এখন যখন জেনে গেছি ভাগের 3.5 লাখ টাকা না নিয়ে ছাড়বো না। কে তোকে বলেছে আব্বু এই জমিটা 8,40,000 টাকায় বিক্রি করেছে? কে বলেছে না বলেছে সেটা জেনে তোর কি লাভ? তবে যে বলেছে সে যে ভুল বলেনি সেটা আমি জানি। ছাই জানিস? কে তোকে বললো? আর সেই কথা শুনে আমার ঝগড়া করতে চলে এলো। ভেবে দেখেছিস ওইটুকু জমি এত দাম হতে পারে? ওসব জেনে আমার লাভ নেই, আমার ভাগের 3.5 লাখ টাকা চাই। তোমার আব্বু আর ভাইজান মিলে বেশ ভালোই খেল খেলেছে দেখতে পাচ্ছি। আমার সাথে খেল খেলে না কোনো লাভ নেই। আমি না এদেরকে মজা বুঝিয়ে ছাড়বো। কি মজা বুঝাবি? বুঝা? মাথা গরম করাস না, আমার ভাগের টাকা দে, টাকা দে আমার। ও টাকা দেবে কোত্থেকে? ও জমি আমি বিক্রি করে তোদের দুজনকে সমান ভাগে ভাগ করে দিই। ওসব আমি জানি না, ওসব না তোমাদের বাপ বেটার কাজ চাচ্ছি। একবার যখন আমি জেনেছি না আমার ভাগের টাকা চাই, 1 টাকাও আমি ছাড়বো না। তোমার দেখো একই কথা বলা যাচ্ছে। তবে রে শালা টাকা দিবি না, তুই টাকা দিবি না আমার, তুই আমার টাকা দিবি না, তুই আমার টাকা দিবি না। ছাড় ছাড়। আয় আল্লাহ, আয়, আমি যে ভয়টা করছিলাম সেটাই হলো। আমি জমিটা কি করে তোকে দুজনকে সমান ভাগে ভাগ করেছিলাম। কি সমান ভাগটা দিয়েছো শুনি? আমাকে মাত্র 70,000 টাকা দিয়েছো আর ভাইজানকে লাখ লাখ টাকা দিয়েছো। জানি না এর আগে তুমি এই কাণ্ড আরো কতবার ঘটিয়েছো। আর ওই বেঈমান ছোট লোক ভাইটাকে না আমার ভাইজান বলতে ঘেন্না হয়। ঠিক বলেছো, নিজের ভাগের 1 টাকাও ছাড়বে না। ভাইজান আর ভাবিকে সব সম্পত্তি দিয়ে দিচ্ছে। আমরা কি বাড়ির জলে ভেসে এসেছি? টাকাটা পেয়ে গেলেই আমরা আলাদা হয়ে যাব। রোজের এই অশান্তি আমারও আর ভালো লাগে না। আমরা 70,000 টাকার 1 টাকাও বেশি পাই। তুমি চুপ করো ভাবি, ভাইজান তো এসব তোমার কথাতেই করছে। তুমি টাকা দেবে কিনা বলো, নাহলে কিন্তু আমি পঞ্চায়েতে গিয়ে নালিশ করবো। হ্যাঁ তুই যা, তুই যা, তুই পঞ্চায়েতেই যা। তা পঞ্চায়েতে গিয়ে তুই নালিশ কর, ওখানেই সব ফয়সালা হবে। যা 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 যা, তাই করবো। যা 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 যা। আয় আল্লাহ, আমার সাথে খেল খেলে না কোনো লাভ নেই। আমি না এদেরকে মজা বুঝিয়ে ছাড়বো। কি মজা বুঝাবি? বুঝা? মাথা গরম করাস না, আমার ভাগের টাকা দে, টাকা দে আমার। কি ভাবছো? কাল সালিশি সভায় কি বলবে? এত ভাবার কি আছে? জমিটা তো সত্যি 1,40,000-এই বিক্রি হয়েছে। আর যিনি নিয়েছেন তিনি এসে বললেই তো সব সমস্যা মিটে যায়। এ সমস্যা এত সহজে মেটান নয় পারভিন, তবে এ সমস্যাকে আর জিয়ে রাখা যায় না। মানে? তুমি কাল সকালে বাচ্চাকে নিয়ে বাপের ঘরে চলে যেও। শুধু শুধু বাপের ঘর কেন যাব? আর কালই তো সালিশি সভা বসবে। তোমায় যেটা বললাম সেটা করবে। সবাই মিলে আমার মাথাটা খারাপ করবে না। কাল সকালে তৈরি থেকো, আমি গিয়ে বাসে তুলে দিয়ে আসবো। দিলদার, ওই জমি পরিমাপ করে তোমার বাবা যাকে বিক্রি করেছে তার সঙ্গে কথাবার্তা বলে আমি বুঝলাম যে ওই জমি 1,40,000-এই বিক্রি হয়েছে। তো তোমার আব্বু তো তোমাকে তোমার প্রাপ্য টাকা দিয়েই দিয়েছে। না না, আপনার কথা ভুল হচ্ছে। ওই জায়গাটা মোটে অত কম দামে বিক্রি হয়নি, ওটা আরো অনেক বেশি টাকায় বিক্রি হয়েছে। আর বাকি টাকা না আমার এই আব্বু আর ভাইজান মিলে সরিয়ে ফেলেছে। দেখো দিলদার, তুমি এইসব বলছো, এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? এসব প্রমাণ টমান আমি জানি না, আমার শুধু টাকাটা দরকার, যে টাকাটা আমার ভাইজান সরিয়ে রেখেছে। থানায় যাচ্ছি, দরকার পড়লে আমি আদালতেও যাচ্ছি, কিন্তু আমি আমার ভাগের 1 টাকাও ছাড়বো না। সব না, সবাই বাপ বেটার চাল, আমি 1 টাকাও ছাড়বো না। আমার এত সহজে পোকা বানাবে ভেবেছে, আমি কিছু বুঝি না ভেবেছে। সব ওই বাপ বেটার চাল, আমার প্রাপ্য টাকা আমি কিছুতেই ছাড়বো না, ও আমি নেবই। আরে বাবা হাত কেটে যাবে। রেখেতে আমি করে দেবো। ভাইজানের যদি শাদী হয় তবে আমাকেও শাদী করাতে হবে, বুঝেছো তোমরা? তোমরা শুধুমাত্র ভাইজানকেই ভালোবাসো, আর তাই ও শাদী দিয়ে তোমরা ওকে সব সম্পত্তি দিয়ে দিতে চাও। ওই জমির দাম মাত্র 1,40,000 টাকা। আমি জমির দাম দর যেন কিছু জানি না। ওই জমি 8,40,000 বিক্রি হয়েছে। ওই জায়গাটা মোটে অত কম দামে বিক্রি হয়নি, ওটা আরো অনেক বেশি টাকায় বিক্রি হয়েছে। আর বাকি টাকা না আমার এই আব্বু আর ভাইজান মিলে সরিয়ে ফেলেছে। তুই টাকা দিবি না আমার, তুই আমার টাকা দিবি না।
আমার কাছে সব খবর আছে, আর আমি আমার ভাগের 4,20,000 নিয়েই ছাড়বো। আজ না দিলে না এসপার আর ওসপার হয়ে যাবে। তোমার উচিত ছিল ওকে ভালো করে বোঝানো। যদিও ভুলটা তোমার আব্বু আম্মাই করেছে, ছোটবেলা থেকে ওকে আশকারা দিয়ে ওর সমস্ত আবদার মেনে নিয়ে। যাই হোক, তোমার অপরাধের জন্য তোমাকে তো শাস্তি পেতেই হবে। অভিযোগটা হচ্ছে বড় ভাই ছোট ভাইকে ঠান্ডা মাথায় কুড়ুল দিয়ে খুন করেছে। মোটিভটা ছিল সম্পত্তি, টাকা পয়সা, এবং বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দেবে। 1/7/2015 তারিখে সন্ধ্যাবেলায় ওই ওমরহাটি মোল্লা গ্রামে বাবা অলি মোহাম্মদ মোল্লা পাশের বাড়িতে একটা সালিশি সভা ডাকে। সেই সালিশি সভায় গ্রামের লোকজন হাজির ছিল, আত্মীয় স্বজন হাজির ছিল। বড় ভাই প্রি প্ল্যান্ড কুল ব্রেনে ওই দিনকে ওর ভাইকে খুন করবে বলে, ভাইয়ের নাম হচ্ছে দিন মোহাম্মদ মোল্লা, ও আগের দিন ওর বউ এবং 3 বছরের বাচ্চাটাকে ওর শ্বশুর বাড়িতে রেখে এসছে। এইবার যখন সালিশি সভা শুরু হলো, ওর সকলের অগোচরে একটা কুড়ুল বাইরে লুকিয়ে রেখেছিল। সালিশির মাঝখানে যখন ছোট ভাই দিন মোহাম্মদ ও সালিশি সভা থেকে বাইরে আসে, বড় ভাই নূর মোহাম্মদ ও পেছন পেছন আসে, এসে ওই কুড়ুল দিয়ে ছোট ভাইকে কোপানো শুরু করে, এবং কোপাতে কোপাতে যতক্ষণ দেখেছে ধরে প্রাণ রয়েছে ততক্ষণ কুপিয়ে গেছে। যখন ও নিশ্চিন্ত যে ওর মৃত্যু হয়ে গেছে, তখন ওই কুড়ুল নিয়ে থানায়, রাজারহাট থানায় সারেন্ডার করেছে। এই মামলায় বারাসাতের 5ম অতিরিক্ত জেলা জজ সাজা ঘোষণা করেছে। তাতে উনি বলেছেন যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা ফাইন। সমাজের দিকে চেয়ে একে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, এইটা আমরা সরকারের পক্ষ থেকে আবেদন করেছিলাম। তখন জজ সাহেব ওকে জিজ্ঞেস করে, অ্যাকুস্টকে, যে তোমার কিছু বলার আছে? ও বলল, আমার 3 বছরের একটি ছেলে রয়েছে, আমার স্ত্রী রয়েছে, আমার বাবা মা রয়েছে, ওদের দিকে চেয়ে আমাকে মৃত্যুদণ্ড দেবেন না। তখন জজ সাহেব সমস্ত কিছু বিচার করে ওকে বললেন যে তোমার মৃত্যুদণ্ডই দেওয়া উচিত ছিল, কিন্তু তোমার কথা মতো তোমার 3 বছরের বাচ্চা রয়েছে একটি, যার জন্য আমি তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছি, সঙ্গে 5,000 টাকা তোমাকে আমি জরিমানা করলাম। প্রথম থেকেই যদি কড়া হাতে ছোট ছেলেকে শাসন করতেন, তাহলে আজকের এই পরিস্থিতি এড়াতে পারতেন জালালউদ্দিন। বলতে গেলে আজ তিনি তার 2 সন্তানকেই হারিয়েছেন। আর নজরুল, সে যদি নিজের রাগ বা ক্ষোভ সামলে তার বাবার সাথে বসে আলোচনা করত, বা ভাইকে বুঝিয়ে, অথবা সেটাও যদি সম্ভব না হতো, নিজের বউ আর বাচ্চাকে নিয়ে সে যদি আলাদা হয়ে যেত, তাহলে এই ঘটনাকে এড়ানো যেত। বহু পরিবারে একমাত্র সন্তানকে অযথা প্রশ্রয় দেওয়ার ঘটনা ঘটে। আবদার বা বায়না মেনে নিন, কিন্তু খেয়াল রাখবেন এতে আপনার সন্তান জেদি বা একগুঁয়ে হয়ে উঠছে না তো, তাহলে তার পরিণাম কিন্তু কখনোই শুভ নয়। খবরের কাগজে সবটা লেখা থাকে না, আর সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।